কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি কণা, আহিত কণা যার আধান আছে, সেটি যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে কি হবে না, ওই চৌম্বক ক্ষেত্রের জন্য ওই আধানটার উপর একটা কিন্তু বল কাজ করবে। সেই বলটার মান কত এবার আমরা এখানে আলোচনা করব। ধরি কিউ আধানযুক্ত একটি কণা ভি বেগ নিয়ে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। তাহলে ওই আধানটার উপর, ওই কণাটার উপর কতটা বল কাজ করবে, চৌম্বক বল, কতটা চৌম্বক বল কাজ করবে। F equals to Q into V cross B। তাহলে এর মানটা কত হবে, মোড অফ F টা যদি নিই Q VB sin থিটা। ধরলাম ফার্স্ট কেস V0, তাহলে F এর মান কত হবে, 0। অর্থাৎ কণাটি যদি গতিশীল না থাকে, আধান আছে কিন্তু কণাটা এক জায়গায় স্থির অবস্থায় আছে, তাহলে সেটি চৌম্বক ক্ষেত্রে থাকলেও তার উপর কিন্তু কোনো বল কাজ করবে না। 2 নম্বর, যদি থিটা 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, মানে কি, যেদিকে চৌম্বক ক্ষেত্র B ওই দিকেই কণাটা গতিশীল হচ্ছে, এইদিকেই V, তখন এদের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। বা কণাটা এদিকে আসছে, এদিকে B এদিকে আসছে, তাহলে থিটা কত, 180 ডিগ্রি। এক্ষেত্রে কি হবে, কিউ ভিবি সাইন 0 বা সাইন 180 ডিগ্রি সাইন পাই, তাহলে দুটো ক্ষেত্রেই কি হবে, এফ এর মান হয়ে যাবে 0। অর্থাৎ এক্ষেত্রেও ওই কণাটার উপর কোন রকম চৌম্বক বল কাজ করবে না, যদি কণাটা ওই বি এর দিকেই থাকে বা বি এর সঙ্গে 180 ডিগ্রি কোণ করে থাকে। এবার আরেকটা কন্ডিশন হচ্ছে, যদি থিটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ বি এর দিকে আধানটা এইভাবে গেল, এইদিকে ভি এর অভিমুখ হলো, তখন কি হবে, এটা ভি, এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, এই থিটাটা তখন 90 ডিগ্রি, তখন এফ এর মান কত হবে, কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান ম্যাক্সিমাম 1, তখন বলটা হয়ে যাবে ম্যাক্সিমাম। অর্থাৎ যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এফ ইকুয়ালস টু এফ ম্যাক্স, এবং সেই মানটা কত, কিউ ভি বি সাইন 90 এর মান 1, তাহলে এফ ম্যাক্স ইকুয়ালস টু কিউ ইনটু ভি ইনটু বি। তাহলে বি ইকুয়ালস টু কি লিখতে পারি, এফ ম্যাক্স বাই কিউ ভি। এখান থেকে আমরা আরেকভাবে চৌম্বক ক্ষেত্র বি এর সংজ্ঞা দিতে পারি। কিভাবে, যদি কিউ 1 হয়, ভি 1 হয়, তাহলে কি বলতে পারি, এফ ম্যাক্স ইকুয়ালস টু বি। অর্থাৎ এভাবে বলতে পারি, একক আধান, একক বেগ নিয়ে চৌম্বক ক্ষেত্রে, কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার উপর সর্বাধিক যে চৌম্বক বল কাজ করবে সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি এর মান। এই চৌম্বক বল এফ এর দিক নিয়ে এবার আমরা আলোচনা করব, অর্থাৎ এফটা কোন দিকে কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু কিউ ইনটু ভি ক্রস বি। ভেক্টর চ্যাপ্টারে ক্লাস 11-এ যেটা আমরা পড়েছিলাম ক্রস প্রোডাক্ট, অর্থাৎ ভি বি এরা যেই তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে হবে এফ এর দিক। ছবিতে যদি দেখাই, ধরলাম এটা ওয়াই অক্ষ বরাবর কণাটি ভি বেগে গতিশীল, আর বিটা হচ্ছে তার সঙ্গে অভিলম্বভাবে আছে, বিটা আছে জেড অক্ষ বরাবর। তাহলে এফ এর মান কিভাবে হবে না, ভি থেকে বির দিকে আমরা একটি স্ক্রু ঘোরাবো, স্ক্রু এর অগ্রভাগ যেদিকে অগ্রসর হবে সেটাই হচ্ছে এফ এর অভিমুখ। তাহলে এখানে কিরকম জিনিসটা হবে, এইটা বি, এটা ভি, এটা বি, তাহলে ভি থেকে বি এর দিকে ঘোরাবো, তাহলে এখানে রাখলাম স্ক্রুটা, এখানে রেখে ভি থেকে বি এর দিকে, মানে এইভাবে আমাদেরকে ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কোন দিকে আসবে না, এই তল থেকে বহির্মুখী, এইদিকে পরপর অগ্রসর হবে, তল থেকে বহির্মুখী। এবার
তলে আছে তার সঙ্গে লম্বভাবে। অর্থাৎ এখানে ভি আছে ওয়াই আর বি আছে জেড, তাহলে ভিবি আছে ওয়াই জেড তলে, তাহলে চৌম্বক বলটা হবে এক্স তল বরাবর, এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই রকম ভাবে, এবং হবে বহির্মুখী। বহির্মুখীর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি? ডট। এখানে 3Dটা দেখানো যাচ্ছে না একে, সেজন্য আমরা এইরকম ভাবে দেখাই, এক্স বরাবর। এইদিকে হবে চৌম্বক বলের অভিমুখ এবং সেটা হবে এইরকম, মানে এই তল থেকে বাইরের দিকে বহির্মুখী। অ্যাকচুয়ালি ডিরেকশনটা হচ্ছে এইটা, এই পেনটা আমার যে ডিরেকশনে আছে এই ডিরেকশন, ছবিতে আমরা সেটা এইভাবে দেখিয়েছি। এই ডিরেকশনটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকেও আমরা বলতে পারি। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর দুটো বাম হস্ত নিয়ম আছে, একটা ডান হস্ত নিয়ম আছে। একটা বাম হস্ত নিয়ম ইতিমধ্যে ক্লাস 10 এর সিলেবাসে পড়া হয়েছে, সেখানে পরিবাহীর গতি সংক্রান্ত বাম হস্ত নিয়মটা ছিল। এবার এটা হচ্ছে এখানে যে বাম হস্ত নিয়মটা আছে ফ্লেমিং এর, সেটা হচ্ছে গতিশীল আহিত কণার জন্য। অর্থাৎ একটি আহিত কণা সেটা যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার উপর কতটা চৌম্বক বল কাজ করবে সেই সংক্রান্ত বাম হস্ত নিয়ম এখানে আমরা জানব। যদি আমরা এখানে দেখাই এইভাবে, বাম হাত তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর যদি ওই পরিবাহীটার গতির অভিমুখ হয়, সরি পরিবাহী নয়, এখানে আহিত কণাটার গতির অভিমুখ হয়, অর্থাৎ যেটা আমরা এখানে ভি দিয়ে লিখেছি, কিউ আহিত কণা, সে যদি ভি বেগে গতিশীল থাকে, তার বেগটা এই দিকে দেখানো হচ্ছে, তাহলে ওই কণাটার উপর চৌম্বক বল কোন দিকে কাজ করবে? বৃদ্ধাঙ্গুলি বরাবর। তাহলে মধ্যমা বরাবর চৌম্বক ক্ষেত্র, সরি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর গতিশীল আহিত কণাটার বেগ, তাহলে ওই কণার উপর চৌম্বক বল কাজ করবে বৃদ্ধাঙ্গুলি বরাবর। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম গতিশীল আহিত কণা সংক্রান্ত। সেটা এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি, এই বরাবর, অর্থাৎ এটা তর্জনী, ভি এই দিকে, এটা মধ্যমা, আর এই বলটা কোন দিকে কাজ করবে? চৌম্বক বলটা এই বৃদ্ধাঙ্গুলি বরাবর। এই চৌম্বক বল এফ দ্বারা কৃতকার্যের মান যদি আমরা ডিডব্লিউ ধরি, তাহলে ডিডব্লিউ সমান কি আমরা জানি? বল ইন্টু সরণ। তাহলে এখানে বলটা হচ্ছে চৌম্বক বল এফ আর সরণ হচ্ছে ধরলাম ডিএস। এবার আমরা এফ এবং ডিএস এর মধ্যে কোণটা এখানে কত হচ্ছে লক্ষ্য করব। ডিএস কি আমাদের এখানে? সরণ। আমরা কি জানি? সরণ যেদিকে হবে বেগও সেই দিকে হবে, সরণ এবং বেগের দিকটা একই। এবার দেখো এখানে, তাহলে বেগের সঙ্গে এই চৌম্বক বল কত কোণ করছে, এটা থেকে আমরা কি বলেছি? চৌম্বক বলের দিকটা এফ এবং বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে, সরি ভি এবং বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে এফ। তাহলে ভি এবং বি উভয়ের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে এফ, অর্থাৎ ভি এবং এফ এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। ভি এবং এফ এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার ভি এর দিক যেদিকে, সরণের দিকও সেই দিকে, তাহলে আমরা কি বলতে পারি? ভি কে রিপ্লেস করে আমরা বলতে পারি ডিএস। তাহলে ডিএস এবং এফ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার এখানে আমরা বসাবো এফ ডট ডিএস। তাহলে এফ এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত পেলাম আমরা? 90 ডিগ্রি, যেহেতু এফ এবং ভি এর মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে এফ ডিএস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা কি বলতে পারি? এখানে চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য। যে বলের দ্বারা কৃতকার্য শূন্য হয় সেই বলটাকে আমরা কি বলি? কার্যহীন বল। অর্থাৎ চৌম্বক বল এফটা হচ্ছে এখানে কার্যহীন বল। এখান থেকে আরো কিছু আমরা আলোচনা করতে পারি, এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি। কৃতকার্য সমান আমরা কি জানি? 11 এ পড়েছি,
কার্যক্ষমতা শক্তি অধ্যায়, কণার গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য সমান ওই কণাটার গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য 0 পেয়েছি, তাহলে গতিশক্তির পরিবর্তন কত? 0। তার মানে কি প্রাথমিক গতিশক্তি যা ছিল চৌম্বক ক্ষেত্রে রাখার পর তারপরেও গতিশক্তি একই থাকলো। তার মানে কি গতিশক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ গতিশক্তি ধ্রুবক। তাহলে গতিশক্তি ইকুয়ালস টু ধ্রুবক। খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা যদি গতিশীল থাকে তাহলে তার গতিশক্তি কিন্তু ধ্রুবক থাকে, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গতিশক্তি মানে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। এম ভর যদি হয় আর তার বেগ যদি ভি হয়, হাফ এম ভি স্কয়ার সমান ধ্রুবক, এম এমনিতেই ধ্রুবক, অর্থাৎ গতিবেগ ভি সমান ধ্রুবক। আর একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিশক্তি এবং গতিবেগ দুটি জিনিসই ধ্রুবক থাকবে। চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা যদি গতিশীল হয় তাহলে সেই আহিত কণার গতিপথ কেমন হবে, অর্থাৎ ওই কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত কোণ করে ঢুকছে তার উপর নির্ভর করছে সে কোন দিকে যাবে। আলোচনা করছি, কিউ আধানযুক্ত কোনো কণা ভি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে বল কত হয় আমরা জানি, চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি। এবার এই ভিটা বি এর সঙ্গে কত কোণে আসছে তার উপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে সে ওই চৌম্বক বলের প্রভাবে কোন দিকে যাবে, অর্থাৎ ওই আহিত কণার গতিপথটা কিরকম হবে। ফার্স্ট আমরা ধরছি আধানটা স্থির আছে, আধানটা গতিশীলই নয়, আধান স্থির আছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে। তাহলে কিউ স্থির, তার মানে কি ভি ইকুয়ালস টু 0। ভি যদি 0 হয়ে যায় তাহলে এফ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এর মানটা এখানে লিখে দিই বুঝতে সুবিধা হবে। মড অফ এফ ইকুয়ালস টু কত হবে? কিউ ভিবি সাইন থিটা। 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে ভি যদি 0 হয় স্বভাবত এখান থেকে এফ ইকুয়ালস টু 0, অর্থাৎ তার উপর কিন্তু কোনো বল কাজ করছে না, কণাটা এরকম স্থির ছিল চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তার উপর কোনো চৌম্বক বল কাজ করছে না, তাহলে কি হবে? সে স্থির ছিল, স্থির অবস্থাতেই থাকবে। তাহলে ভি যদি 0 হয় কণাটি স্থির থাকবে। এবার ধরলাম এইটা আমাদের চৌম্বক ক্ষেত্র, কণাটা এর সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আসছে, বি এই দিকে ক্রিয়াশীল, ভিটা অর্থাৎ কিউ আধানটা এইভাবেই প্রবেশ করলো চৌম্বক ক্ষেত্রে। তাহলে ভি আর বি এর মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। বা ভি বি এই দিকে কাজ করছে, কণাটা এইভাবে চলে গেল, তাহলে কোণ কত? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রেও এফ কত? কিউ ভিবি সাইন 0 বা কিউ ভিবি সাইন 180 ডিগ্রি। তার মানে এফ এর মান হচ্ছে 0। চৌম্বক বল যদি ওই কণাটির উপর 0 হয়, 0 হয়, বল 0 মানে কি? ওই কণাটা ত্বরণ 0, কারণ এফ সমান আমরা জানি কি এম এ, বল এফ সমান ভর ইন্টু ত্বরণ। এফ 0 হলে ত্বরণও 0, অর্থাৎ ওই কণাটা ত্বরণ 0। তাহলে কণাটা যেভাবে যাচ্ছিল, যেই বেগ নিয়ে যাচ্ছিল সেই বেগ নিয়েই যাবে, তার বেগ বৃদ্ধি বা হ্রাস হবে না। অর্থাৎ 0 বা 180 ডিগ্রি হলে কণাটি ত্বরণ 0, তাই কণাটা একই সরলরেখায় স্থির বেগে যেতে থাকবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা কন্ডিশন মনে রাখতে হবে, এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় এই কন্ডিশনটা কি, সেটা যদি থিটা হয় 90 ডিগ্রি তখন কি হবে। অর্থাৎ ধরি আমরা বিটা এই ডিরেকশনে ছিল, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনে যাচ্ছে, কণাটা তার সঙ্গে 90 ডিগ্রি কোণে এইভাবে প্রবেশ করলো ভি বেগ নিয়ে, তার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এফ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন 90। সাইন 90 এর মান 1, তাই এফ ইকুয়ালস টু হয়ে যাবে কিউ ভিবি। তাহলে ওই কণাটা কোন দিকে যাবে, তার গতিপথটা কেমন হবে, এটা একটু ছবির সাহায্যে আমরা ব্যাখ্যা করছি। আমরা ধরছি এইখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ডট দিয়ে দেখিয়েছি বিটাকে। ডট দিয়ে দেখানো মানে এইটা যদি আমরা এই তলটা ধরি তাহলে চৌম্বক ক্ষেত্র হবে এই তলের সঙ্গে বহির্মুখী, অর্থাৎ এই পেনের দিকে, মানে এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে। এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, তার মান এই তলের সঙ্গে
ঊর্ধ্বমুখী, লম্বভাবে ঊর্ধ্বমুখী, এই বরাবর। এখানে এই পি বিন্দুতে ধরলাম একটি কণা, কিউ কণা, সে ভি বেগে প্রবেশ করেছে। তাহলে এখানে তার ডিরেকশন কোন দিকে? এই বিন্দুতে স্পর্শক বরাবর। এইখানে এটা ভি এর ডিরেকশন। বি ডিরেকশন কোনটা? এটা বি এর ডিরেকশন, এটা। তাহলে এইদিকে ভি, এইদিকে বি। তাহলে চৌম্বক বল এফ এর ডিরেকশন কোন দিকে হবে? আমরা কি করব? ভি থেকে বি এর দিকে স্ক্রু ঘোরাবো, মানে ডান থেকে নিচের দিকে, ডান দিক থেকে নিচের দিকে স্ক্রু ঘোরাবো। তাহলে এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে, এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে আমাকে স্ক্রুটা ঘোরাতে হবে, এইভাবে। এবার এদের সঙ্গে লম্বভাবে, এটা ভি, এটা বি, তাহলে এদের সঙ্গে লম্বভাবে ডিরেকশন কোনটা? এইটা। এই ডিরেকশনে হবে এফ এর অভিমুখ। দেখো ভালো করে, এটা ভি, এটা বি, তাহলে এদের সঙ্গে লম্ব বরাবর কোনটা? এইটা। তাহলে এই বরাবর হবে এফ এর ডিরেকশন, অর্থাৎ কেন্দ্র বরাবর। এই কেন্দ্র বরাবর হবে এফ এর ডিরেকশন। কেন্দ্রের দিকে যদি এই পি কোণাটা টান হয়, তাহলে কোণাটা কি হবে? পরের মুহূর্তে এইরকম জায়গায় আসবে। আবার একইভাবে যদি ধরি এখানে, তখন আবার কেন্দ্রের দিকে টান, তাহলে এইভাবে আসবে। এই করে করে সে এইভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। অর্থাৎ গতিশীল আহিত কণা যদি বি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে প্রবেশ করে, তাহলে সেইভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আমরা ধরলাম এই কণাটার ভর এম এবং বৃত্তপথের ব্যাসার্ধ আর, সেটি ভি বেগে প্রবেশ করেছে। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য কি লাগবে? অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বলের রাশিমালা কি? এম ভি স্কয়ার বাই আর। এই অভিকেন্দ্র বল সে কোথা থেকে পাচ্ছে? না, এইখানে এই চৌম্বক ক্ষেত্রের জন্য যে চৌম্বক বল কাজ করছে এর, সেখান থেকেই এই অভিকেন্দ্র বল পাচ্ছে। অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রের জন্য যে চৌম্বক বলটা সৃষ্টি হলো, সেই বলটাই এই কণাটাকে, এই আহিত কণাটাকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অর্থাৎ এফ ইকুয়ালস টু এই অভিকেন্দ্র বল। এটা আমরা এইদিকে লিখছি। এখানে এফ কত হয়েছে? কিউ ভি বি সমান অভিকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে কন্ডিশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কন্ডিশন এই চ্যাপ্টার থেকে। তাহলে কিউ ভি বি সমান এম ভি স্কয়ার বাই আর, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। এখান থেকে কি কি সিদ্ধান্তে আসতে পারি? 1 নম্বর, যদি দেখো কিউ ধ্রুবক, বি ধ্রুবক, কিউ আর বি ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি? আর প্রপোর্শনাল টু এম বি। অর্থাৎ স্থির মানের আধানকে স্থির চৌম্বক ক্ষেত্রে যদি আমরা প্রবেশ করাই, তাহলে তার ব্যাসার্ধ, অর্থাৎ সে যে ওই বৃত্তাকার পথে ঘুরবে, তার ব্যাসার্ধটা হবে তার ভরবেগের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে, ভরবেগ কমলে ব্যাসার্ধ কমবে। 2 নম্বর কি বলতে পারি? কিউ এবং এমভি ধ্রুবক। এই সমীকরণে কিউ আর এমভি যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে আর প্রপোর্শনাল টু 1 বাই বি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক। চৌম্বক ক্ষেত্র যদি আমরা বাড়াই, ব্যাসার্ধ কমবে, চৌম্বক ক্ষেত্র কমালে ব্যাসার্ধ বাড়বে। আর কি ব্যাখ্যা করতে পারি এখান থেকে? আর ইকুয়ালস টু, এই সমীকরণ থেকে কি লিখতে পারি সাজিয়ে? ভি বাই কিউ, এমটাকে নিচে নামিয়ে নিয়েছি, কিউ বাই এম ইন্টু বি। যদি ভি এবং বি ধ্রুবক হয়, তাহলে আর প্রপোর্শনাল টু 1 বাই কিউ বাই এম। এটা থেকে আমরা কি করি না, আধান এবং ভরের অনুপাত নির্ণয় করতে পারি প্র্যাকটিক্যালি। এইগুলোর আরো অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যেগুলো আমরা বড় ক্লাসে গিয়ে পড়ব। এখান থেকে যেটা এই এইচএস এর পরীক্ষাতে কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে, এই বৃত্তাকার গতির ক্ষেত্রে পর্যায়কাল কত এবং কম্পাঙ্ক কত, অর্থাৎ এক পাক ঘুরতে কত সময় লাগে এবং প্রতি সেকেন্ডে কতবার পাক খায়, সেটা এবার আমরা আলোচনা করছি। পর্যায়কাল টি এর রাশিমালা আমরা নির্ণয় করব। পর্যায়কাল কথার অর্থ কি না, এই বৃত্তাকার পথে একবার পূর্ণ পরিক্রমণ করতে ওই কণাটার কত সময় লাগছে, সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। আচ্ছা, আমরা যেটা পেয়েছিলাম, কিউ আধানযুক্ত কোনো কণা
যার ভর m, ভি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে 90 ডিগ্রি কোণে, তাহলে ওই বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে এবং বৃত্তপথের ব্যাসার্ধ হবে mv/qb। এখান থেকে r/v অনুপাতটা আমরা বের করে রাখি, এটা আমাদের ক্যালকুলেশনে লাগবে। তাহলে r/v হলো m/qb। এবার আমরা নির্ণয় করব পর্যায়কাল কিভাবে, দেখো। আচ্ছা, আমরা 11 এ গতির সমীকরণের সূত্র পড়েছি। যদি সমবেগে গতিশীল হয় বা সমদ্রুতিতে গতিশীল হয়, s = vt, দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, দূরত্ব = গতিবেগ ইনটু সময়। তাহলে এক পাক যখন ঘুরছে ওই কণাটা, তখন সে কত দূরত্ব অতিক্রম করছে? এই বৃত্তপথের পরিধি বরাবর। পরিধি কত? 2πr। তাহলে s এর জায়গায় আমরা বসাবো 2πr। বিবেগ নিয়ে যাচ্ছে, v বসালাম, পর্যায়কাল t বসালাম। এখান থেকে t কত পাচ্ছি? 2πr/v। এবার এই r/v এর যে রেশিওটা আমরা আগে বের করে রেখেছি, এটা বসিয়ে দেব m/qb। তাহলে এটা হলো 2πm/qb। তাহলে দেখতে পাচ্ছি t = 2πm/qb। 1 নম্বর সমীকরণ দিলাম। এই পর্যায়কাল r বা v এর উপর কোনটার উপর কিন্তু নির্ভরশীল নয়, এটা r/v এর অনুপাতের উপর নির্ভরশীল। এবার আসছি কম্পাঙ্ক। সাইক্লোট্রন যন্ত্রে এটা ব্যবহার করা হয়। এই কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ক কথার অর্থ কি? না, 1 সেকেন্ড সময়ে ওই কণাটা যতবার পরিক্রমণ করবে, যতবার পূর্ণ পরিক্রমণ করতে পারবে। এই পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক n = 1/d, আমরা আগে থেকেই জানি। এবার এটা মানটা বসিয়ে দেব, 1/2πqb/m। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এক্ষেত্রেও দেখো r এবং v এর উপর কিন্তু ডিপেন্ড করছে না, বরং এই n কম্পাঙ্ক এবং পর্যায়কাল r/v এই অনুপাতের উপর নির্ভর করে। এই যে এখানে দেখেছি পর্যায়কাল r/v এর উপর নির্ভর করছে। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা পার্টিকেল অ্যাক্সিলারেটর, যেটা সাইক্লোট্রন, সেই যন্ত্র তৈরি করতে পেরেছি, যেখানে কি করা হয়, কোনো আধানকে, কোনো কণাকে গতিশীল করা হয়, অনেক বেগ বৃদ্ধি করা হয়। কিভাবে? তার ব্যাসার্ধ বাড়িয়ে। অর্থাৎ r/v এর এই অনুপাতটাকে ঠিক রাখতে হয়। আর যদি বাড়ানো হয় তাহলে ভিও অটোমেটিক বেড়ে যাবে, কিন্তু তার কম্পাঙ্ক এবং পর্যায়কাল একই থাকবে। এই দুটো একটা বাড়লে আরেকটা বাড়তে থাকবে। এবার যেটা আমরা আলোচনা করব, ওই কিউ আধানে আহিত কণাটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে যদি গতিশীল হয়। এটা থেকে কনসেপচুয়াল কোশ্চেন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, এইচএস এর পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন আসে। এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝে নাও। ধরলাম কণাটি